বেশ কয়েক বছর আগে নানা পাটেকরের একটা সিনেমা বেরিয়েছিল, নাম ছিল প্রহার। তো যারা বইটা দেখেছেন বা সিনেমাটা দেখেছেন তারা সবাই সেই বইটি সম্বন্ধে অবগত আছেন যে কি ঘটেছিল আর কি ঘটেছিল এটাই যে নানা পাটেকর একজন সৎ মানুষ ছিলেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন এবং অন্যায়ের প্রতিবাদ করার ফলে তার কি হয়েছিল আজকে আমি নানা পাটেকরের সেই বইটা সম্বন্ধে একটু বিশ্লেষণ করব, সাথে দু একটা রাজনীতির কথা থাকবে। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদের ভাবতে সাহায্য করে। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, আর ভাবতে আমাদের হবেই। আমরা যদি না ভাবি তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে কিন্তু সঠিক রাস্তা দেখাতে পারবো না। আমি আপনাদের ভাবনার খোরাক যোগাই, তাই ভাবুন আগামী দিনের জন্য। এবার আসি প্রহার সিনেমাটার কথায়। হঠাৎ করেই মনে পড়ল যে আজকের প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে প্রহার ছবিটা কতটা আমাদের শিক্ষা দিয়ে গেছে, কিন্তু আমরা কি সেই শিক্ষাটা নিতে পেরেছি? আমরা সেই শিক্ষাটা নিতে পারিনি। কারণ দেখুন, হয়তো শিক্ষাটা নিয়েছি, অন্যভাবে নিয়েছি, কিন্তু আমরা সঠিক যেটা আমাদের করার কথা ছিল মানে সেটা কি আমরা করতে পেরেছি? করতে পারিনি। প্রহার সিনেমাটায় কি ছিল, নানা পাটেকর একজন সৎ ব্যক্তি ছিলেন এবং তিনি প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করতেন এবং এই অন্যায়ের প্রতিবাদ করাটা হয়ে গেছিল তার কাল। তাতে কি হয়েছিল, শাসক গোষ্ঠী বা প্রশাসক যারা ছিলেন তারা তার এগেনস্টে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং লাস্টলি তাকে কি ডিক্লেয়ার করা হয়, পাগল ডিক্লেয়ার করা হয় এবং তাকে অ্যাজাইলামে পাঠানো হয়, মানে পাগলা গারদে তাকে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু প্রকৃত কি সে পাগল ছিল? না, সে পাগল ছিল না। তাকে পাগল করে দেওয়া হয়েছিল, বানিয়ে দেওয়া হয়েছিল। কারা বানিয়েছিল? প্রশাসন বানিয়েছিল। কেন বানিয়েছিল? কারণ সে সঠিক তথ্যগুলি মানুষের সামনে তুলে ধরতো, ভুলটাকে ভুল বলার চেষ্টা করত এবং ভুল সংশোধন যদি না করতো তাহলে সে সেখানটা নিজেই স্টেপ নিয়ে নিত। সেই জন্য দেখলো যারা শাসক গোষ্ঠী ছিল, শাসক কুল ছিলেন, তারা দেখলো যে এ বাবা, এ তো ভয়ানক ব্যাপার, এমনিতেই আর্মিতে চাকরি করে, আর্মির ব্যাপার, তারপরে ও একদম মানে ভান্ডা ফুঁড়ে দিচ্ছে, তো এটা করা যাবে না। তো নানা রকম অত্যাচার করার পরে ওকে পাগল ডিক্লেয়ার করা হলো এবং তাকে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হলো। এটার থেকে কিছু শিক্ষা আমরা নিতে পারি। এই যে প্রহার সিনেমাটা, এই সিনেমাটা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে একটা সৎ লোকের এই সমাজে থাকাটা কতটা দুরূহ হয়ে গেছে, সেটা কিন্তু আজকের নয়, বহুদিন আগের থেকেই, বহুদিন আগে, মানে সিনেমাটা যখন হয়েছে আজ থেকে কম করেও 20 বছর আগে। তো 20 বছর আগের প্রেক্ষাপট যদি ধরি, তখন থেকেই কিন্তু আমরা আমাদের যে বাক স্বাধীনতা বা আমাদের যে সততা, এইসব নিয়ে কিন্তু কোশ্চেন উঠে যাচ্ছে। কেউ যদি একটু ভালো সত্যি কথা বলে, সৎ পথে থাকার চেষ্টা করে, তাকে দেখে দেওয়া হয়, যেভাবেই হোক তাকে দেখে দেওয়া হোক, সে যে কোনো মহল থেকেই দেখে দেওয়া হোক। তারপরে সে যদি কন্টিনিউয়াসলি সেটা চালিয়ে যেতে থাকে তবে তাকে আরও বেশিভাবে দেখে দেওয়া হবে এবং সে যদি কোনো কারণবশত শাসকের বিরুদ্ধে কিছু বলে তাহলে তো হয়েই গেল, শেষ কথা তার। তো এইটা আমাদের শেখা উচিত ছিল যে আমাদেরকে তখন থেকে, ওই 20 বছর আগে থেকেই কিন্তু আমাদের এই সতর্কবাণীটা আমাদের নিয়ে নেওয়া উচিত ছিল। একটা সিনেমা কিন্তু বাস্তব জিনিসটাকে, এই সমাজের বাস্তবিকতাটাকে তুলে ধরার চেষ্টা করে। যদি আমরা তার ভালো সাইডটা নিতাম যে আমাদেরকে কি করা উচিত, আমরা তো জনতা জনার্দন, সাধারণ পাবলিক, ওই সিনেমাটা থেকে আমরা কিছু কি নিতে পেরেছিলাম? কিছুই নিতে পারিনি। আমরা নিতে পারিনি বলেই আজকে কিন্তু আমরা অনেকটা দুঃখ দুর্দশার মধ্যে কাটাচ্ছি। মনের মধ্যে রাগ ক্ষোভ জমে আমাদের একাকার কাণ্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বেরোতে পারছি না। খাঁচায় বন্দি একটা পাখি যেমন ছটপট করে, আমরা কিন্তু প্রত্যেকেই সেরকম একটা ছটপটানি ভাবের মধ্যে আছি। কারণ আমাদের আর এই ধরনের একটা গুমোট পরিবেশ ভালো লাগছে না। যেখানেই যাচ্ছি শুধু
মানে ভ্রষ্টাচার আর ভ্রষ্টাচার, ভ্রষ্টাচার আর ভ্রষ্টাচার। তারপরেও কি কোনো সরকার, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, কোনো লেভেলেই কোনো নিয়ন্ত্রণ নেই, কেউ কোনোভাবেই কিছু করছে না, সবাই সবার মতো করে সেটিং করে চলছে। সে বাবা ঠিক আছে চলুক, কিন্তু আমরা তো সাধারণ পাবলিক, আমাদের তো মাঠে ঘাটে ঘুরে বেড়াতে হয়, কাজে কর্মে, রাস্তাঘাটে, বাসে, ট্রামে, ট্রেনে, সর্বত্র কিন্তু এখন কিন্তু একটা শাসক বিরোধী হাওয়া কেমন যেন দেখতে পাচ্ছি। জানি না এটা আমার চোখে পড়েছে বলেই যে সবার চোখে পড়বে তার তো কোনো ব্যাপার নেই, কিন্তু আমার মনে হলো কেমন যেন একটা এই আর.জি. কর কাণ্ডের পর থেকে একটা শাসক বিরোধী একটা ক্ষোভ কিন্তু বেশ দানা বেঁধেছে। জানি না এটার এর ভবিষ্যৎ কি, ভবিষ্যতে কোন দিকে যাবে বা কি হতে পারে, আমি অতটা অ্যানালিসিস করতে পারি না এসব ব্যাপারে। কিন্তু রাস্তাঘাটে এই প্রতিদিন নিয়মিত চলাচলের মাঝখানে গাড়ি, বাস, ট্রাম, ট্রেন প্রত্যেকটাতেই চায়ের দোকান, পানের দোকান, সবজি বাজার সবেতেই কিন্তু একটা মানে শাসক বিরোধী একটা কেমন যেন হাওয়া দেখতে পাচ্ছি। আগামীতে কি হবে সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, প্রহার ছবিটা কিন্তু আমাদেরকে অনেকটাই শিক্ষা দিয়েছিল, কিন্তু আমরা শিক্ষাটা সেই সময় নিতে পারিনি। আচ্ছা, এইবার আজকে একটা ছোট করে একটা দেখলাম ফেসবুকে, মানে সোশ্যাল মিডিয়াতে, কি যে এই যে ট্রাম সরকার নাকি ট্রাম বন্ধ করে দিচ্ছে কলকাতাতে। তো এতে নাকি অনেকেই গুস্সা হয়েছে, যে রাগ করেছে যে কেন ট্রাম বন্ধ হবে, একটা ঐতিহ্যবাহী জিনিস, এটা তো বন্ধ করা যায় না, এটাকে কেন সরকার বন্ধ করছে। সরকার বন্ধ করছে কি কারণে তার জবাব সরকারই দিতে পারবে। তবে আমি ওখানে যেটা দেখলাম যে এটা তো ভেনিস, প্যারিস, জার্মানি, লন্ডন না, যে এখানে ট্রাম একটা খুবই মানে কি বলবো, মানে লোকপ্রিয় একটা যান, তা তো নয়। ট্রাম ব্রিটিশ আমল থেকেই চলছে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গেই। তো ট্রামটা সে একটা সত্যিই তো ঐতিহ্য রাখে, কিন্তু ওই ফেসবুকটাতে দেখলাম ট্রামটা তুলে দেওয়ার কারণ নাকি এই অটো আর টোটোদের মানে পাইয়ে দেওয়া, মানে অ্যাডভান্টেজ পাইয়ে দেওয়ার জন্য তাদের যে ইউনিয়নগুলি আছে সেই সব ইউনিয়নেরই কোনো একটা ব্যাপার ট্যাপার এরকম লেখা আছে দেখলাম, যে এদের ইউনিয়নগত ব্যাপারের জন্যই এই ট্রামকে তুলে দেওয়া হচ্ছে। ট্রাম একটা ঐতিহ্যবাহী জিনিস। সরকারের কাছে এটাই আবেদন করব যে ট্রামটাকে রেখে দেন। দেখেন, সাবসিডি দিতেই হয় সরকারকে, সাবসিডি দিতে হয়। আমরা তৃতীয় ওয়ার্ল্ডের দেশ, কান্ট্রি, তো আমাদের সাবসিডি নিয়েই চলতে হবে। আমরা তো প্রথম বিশ্বের দেশ না, ফার্স্ট লিডিং কান্ট্রি না, তো আমরা হচ্ছে গ্রোয়িং কান্ট্রি, আমরা এখনও গ্রো করছি, তো আমাদের সাবসিডি লাগবে। সাবসিডির ইকোনমিক্স তত্ত্ব আলাদা, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট না, কিন্তু ইকোনমিক্স না বুঝলেও চলমান ইকোনমিক্সটাকে একটু বুঝি, সেই জন্যে বলতে পারি যে ট্রামটা একটা ঐতিহ্যবাহী জিনিস। কলকাতা কেন, সারা বিশ্বের যে কোনো জায়গায় ট্রাম একটা ঐতিহ্যবাহী জিনিস। আপগ্রেড না করুন বা না করতে পারুক সরকার, একে বর্তমানটাকেই যদি মানে রাখে, বর্তমান যেরকম আছে স্থিতাবস্থা যদি বজায় রাখে, চলুক না, আরও 10, 15, 20 বছর চলুক না ট্রামটা, কি আছে। হয়তো লস হচ্ছে, কর্মী সংখ্যা কমে গেছে, তাদের পেনশন দিতে হয়, সত্যি তো এটা তো সরকারের একটা বোঝাই বলা যায়, কিন্তু তবুও বলবো যে সাবসিডি, ওই যে বললাম থার্ড কান্ট্রি, থার্ড ওয়ার্ল্ড আমরা, তো এইখানে সাবসিডিটা কিন্তু ফ্যাক্টর। সাবসিডি আপনাকে সরকারকে দিতেই হবে, আপনাদের যে সরকার আছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেই বলছি, তাকে দিতে হবে। এটাকে একটা লস আইটেম হিসাবে দেখে ট্রামটাকে চালানোটা যায়, আমার মনে হয় চালানো যায়। তাছাড়া ওই যে না হলে নানা রকম মানে দুর্জনেরা নানা রকম কথা বলবে, যে অ্যাসোসিয়েশনগত কারণ, মানে ইউনিয়নগত কারণ, এই টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, এদের দাপটেই নাকি ট্রামটা উঠে যাচ্ছে। তো এইসব কথাগুলি কানে আসে, খারাপ লাগে। তো যাই হোক, বিবেচনা করবেন, যদি আমার এই প্রতিবেদনটি আপনার কাছে পৌঁছায়, তাহলে ট্রামটাকে রাখার একটা আবেদন রাখছি, যে সাবসিডি দিয়ে হলেও কিছু থাকে না, সরকারের কিছু তো খয়রাতি দিতেই হয়, তো সেই জায়গাটা ধরে নিয়ে এটাকে রাখুন। আমার মনে হয়
পশ্চিমবঙ্গবাসী তাতে আপনাদের সুনামই করবে, সুখ্যাতি করবে। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট আরেকটা দেখলাম যে মানে আরেকটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে শুধু ডিভিসি জল ছাড়েনি, এবং ডিভিসি জল ছাড়ার 2 দিন না 3 দিন আগে একটা ওই নোটিশও করেছিল, আলটিমেটামও দিয়েছিল, এবং নাকি অ্যানাউন্সমেন্টও হয়েছিল, সরকারকে জানানো হয়েছিল। তো দেখলাম যে আরজিকর কাণ্ড থেকে মুখ ফেরাতে, মানে আরজিকর কাণ্ড নিয়ে তো একটা বিশাল হয়ে আছে এখন, সবাই তো মানে সরকার বিরোধী হাওয়া একটা বইছে, তো সেই জন্য সেই দিক থেকে করতে নাকি ওই দিকের দামোদর, কংসাবতী কী কী সব নদী টদীগুলি আছে সব নামও জানি না, তো এইসবের জল নাকি ওর সঙ্গে সঙ্গে এর জলগুলি ছেড়ে দেওয়া হয়েছে যাতে বেশি করে প্লাবিত হয়ে যায়। এটাও আমি দেখলাম, পেপারেই দেখলাম এবং হোয়াটসঅ্যাপেও দেখলাম। এটাও বিরোধীরা বলছে হয়তো চক্রান্ত, আমি জানি না, এটা চক্রান্তও হতে পারে, কিন্তু আসছে কথা যে জানানো সত্ত্বেও আজকে ডিভিসি থেকে 2 জন পদাধিকারীকে উইথড্র করে নিলাম, তাতে সরকার পক্ষ হয়তো দেখাচ্ছে যে আমি খুব ট্রান্সপারেন্ট, আমার দিক থেকে কোনো ইয়ে নেই, কিন্তু এটা যেটা সম্ভব না যে ওদের ওখানে ওই ডিভিসিকে যদি সম্পর্ক ত্যাগ করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ সরকারের 3,500 মেগাওয়াট যে বিদ্যুৎটা পায় সেটা বন্ধ করে দিতে হবে, তাহলে ওই গোটা ওই দিকের সমস্ত এলাকাগুলি মানে কিন্তু অন্ধকারে চলে যাবে। কলকারখানা যাও আছে সেগুলিও কিন্তু খুব মানে কি আর বলবো, বিদ্যুৎ না থাকলে কি হয়, যা হয় সেটাই হবে। তো জানি না এবার কি কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে সম্পর্ক ছিন্ন করে দেব। তারপরে শুধু ওইটা নয়, তারপরে তো ওইখানে ওই চাষের ওই ডিভিসির জলে তো প্রচুর কৃষক তাদের জীবিকা নির্বাহ করে, তো সেটাও তো একটা ফ্যাক্টর আছে। বললেই তো আর করা যায় না যে আমি বলে দিলাম যে জল কালকে থেকে আমি আর জল নেব না। এই যেমন বাংলাদেশের বক্তব্যটা সেটা একজন ওনাদের বিরোধী হোক বা দলের পক্ষেই হোক, এই উপদেষ্টা মণ্ডলীর কেউ একজন, আমি নামটা বলতে পারবো না, আব্দুস সামাদ কি এরকম টাইপের একজন আছেন, তিনি বললেন যে ভারতের কিছু করার নেই, জল আমাদের যেটা ডিমান্ড যে আমরা শুখা মরশুমে জলটা পাই না, আর এ সময় ভারত চেষ্টা করলেও জলটা আটকাতে পারতো না। একদম সত্য কথা বলেছেন তিনি, হতে পারেন বাংলাদেশি, কিন্তু তবুও আমি বলবো যে একদম সত্যি কথাটা বলেছেন যে আমাদের যে ডিমান্ড, ওনাদের ডিমান্ড, বাংলাদেশের ডিমান্ড হচ্ছে শুখা মরশুমে জল, সেই শুখা মরশুমে তারা জল পরিমাণ মতো পাচ্ছে না, এটা তাদের ডিমান্ড। আর এই যে বন্যাটা হয়ে গেছে ওদের, ভয়ঙ্কর বন্যা, আমাদের এখানকার যেরকম বন্যা হয়েছে তার থেকে অনেক বেশি বন্যা বাংলাদেশে হয়েছে, সেইখানে যেটা হয়েছে সেটা বলছে যে এইটা ভারত চেষ্টা করলেও আটকাতে পারতো না। এটা একটা ইম্পসিবল যারা ডিমান্ড করছে বাংলাদেশে যে ভারত নাকি বন্যাটা করিয়ে দিয়েছে, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন যে এটা ভারতের ক্ষমতার বাইরে ছিল। একদম সত্যি কথা বলেছেন, তিনি বুঝে বলেছেন। আজকে দুর্গাপূজা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশে, কি বলছে তাদের একজন উপদেষ্টা, মহিলা উপদেষ্টা, তিনি বলছেন সর্বসাকুল্যে বাংলাদেশে 35,000 পুজো হয় বলছে, দুর্গাপুজো, আর সেখানে নাকি পশ্চিমবাংলায় 15,000-এরও কম পুজো হয়। ভাবুন একবার, এটা কি মানার কথা? জাস্ট উল্টোটা হবে, 35,000 পুজো পশ্চিম বাংলাতে হয় আর 15,000-এর মতো পুজো, কিন্তু তাও তো তোমাদের ওখানে রোষানলে পড়তে হয় হিন্দুদের, কেন? সেইটাকে করো। পুজো কটা হচ্ছে ডাজ নট ম্যাটার, পুজোর প্রোটেকশনটা হিন্দুরা পাচ্ছে কিনা, সংখ্যালঘুরা পাচ্ছে কিনা, সেইটা দেখাটা প্রধান দায়িত্ব হওয়া উচিত। সেটা না করে তোমরা ইলিশ মাছ নিয়ে পড়ে গেলে, কত 3,500 মেট্রিক টন, আমরা চাইনি, তোমরা পাঠাচ্ছ। কেন পাঠাচ্ছ? বৈদেশিক মুদ্রার জন্য। তোমাদের কি হয়েছে? ঘাটতি হয়ে গেছে। তোমাদেরকে রাশিয়া যে লোনটা নিয়েছিল, চীন যে লোনটা দিয়েছিল, সেই লোনটার জন্য তোমাদেরকে চাপ দিয়েছে। এবার হাসিনা সরকার থাকাকালীন তো তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছিল, এবার এইখানে আসার পরে হাসিনা ভারতে চলে এসছে, তোমরা নতুন সরকার গঠন করেছো, দায়িত্বটা তো তোমাদের নিতে হবে, লোনটা তো তোমাদের শোধ করতে হবে ভাই। তাহলে ওদের যে নিয়ম মাফিক চাপ সেটা তো আসতেই থাকবে।
এবার তোমাদেরই উপদেষ্টা মণ্ডলীর থেকে বলছে আমরা বাধ্য হচ্ছি, এই যে 3,500 মেট্রিক টন, তার মধ্যে 24,000 মেট্রিক টন 2400 মেট্রিক টন মাছ গতকাল ঢুকেছে। এবং এই যে 2400 মেট্রিক টন মাছের দাম, সেইটা দিয়ে, সেটা তোমরা ডলারে পাবে, সেইটা দিয়ে তোমরা বিদেশি ঋণটা শোধ করতে পারবে। কৃতজ্ঞতা ভারতকে জানানো উচিত। বাংলাদেশের লোক বোঝে না যে ইলিশ মাছ না খেয়েও পুজো কেন, সব কিছুই পার করা যায়, কিন্তু চাল, পেঁয়াজ, লবণ, আনাজ, সবজি, চিনি ইত্যাদি ইত্যাদি জিনিস যদি অতি আবশ্যকীয় জিনিস যদি ভারত না দেয়, দিল না, পাঠালো না, 7 দিন পাঠালো না। বাংলাদেশ 3 দিন, বাংলাদেশের বর্ডার বন্ধ ছিল, বাংলাদেশের 3 দিন মাল যায়নি। এটা কিন্তু ইন্টেনশনালি না, বাংলাদেশের বর্ডারটা বন্যাজনিত কারণে বন্ধ ছিল, এবং আমাদের এখানেও বন্যাজনিত কারণে রাস্তা 2 দিন বন্ধ ছিল, ন্যাশনাল হাইওয়ে, যার ফলে একটা কাট অফ হয়ে গেছে, যে মাল সরবরাহ হয়নি, হাহাকার পড়ে গেছে ওই দেশে। তারপরেও তোমরা চিৎকার করছো ভারত বিদ্বেষী, ভারত বিরোধী চিন্তাভাবনা। এটা ঠিক নয়। দুপক্ষে, তোমরাও বাঙালি আমরাও বাঙালি, দুপক্ষের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে দুটো দেশই। আজকে তোমরা পাকিস্তানপন্থী হচ্ছ, পাকিস্তান তোমাদেরকে কি করেছিল, তোমাদের যে পূর্বপুরুষ আছে, রাজাকারদের বাদ দাও, যারা মুক্তিযোদ্ধা যোগদান করেছিল তাদের পরিবারকে জিজ্ঞেস করো, মা বোনদের কীভাবে ইজ্জত নিয়েছে, কিভাবে খুন করেছে। তারা কিন্তু বাঙালি মুসলিম ছিল না। আজকে তোমরা বাঙালি মানে পাকিস্তানপন্থী হচ্ছ, তোমরা চীনপন্থী হচ্ছ। যাও, কোনো ব্যাপার না, তোমার দেশ তুমি বুঝবা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আগামীটা তো সামলাতে পারবা, তখন কি এত আবার ভারতের সাহায্য দরকার পড়বে না? যদি সাহায্য দরকার না পড়ে তাহলে অতি ভালো, অতি ভালো। তোমরা নিজেরা হও, বড় হও, নিজেরা স্বাবলম্বী হও, কোনো অসুবিধা নেই। কিন্তু পাশের দেশের দাদার কাছে যখন সাপোর্ট নিতে আসবা, সেইটা কিন্তু সেই দিনটা মনে রেখে আসবা। এই নয় যে ভারত কিন্তু সাহায্যের হাত, ভারত বন্ধু দেশ, এখনও তোমাদেরকে বন্ধু দেশ মনে করে। তোমরা এত ভারত বিদ্বেষী, তোমরা ওখানে কি শুরু করেছো? তোমরা শুরু করেছো ভারত বিদ্বেষী, সমস্ত কিছু বয়কট করো, বয়কট। ট্রিটমেন্টের জন্য এখানে আসছো কেন? তোমাদের যাও, মালয়েশিয়া যাও, হংকং যাও, কুয়ালালামপুর যাও, আরও কত কত জায়গা আছে, সেখানে যাও, আরবে যাও। এখানে ট্রিটমেন্টের জন্য আসো কেন? প্রতি বছর কয়েক লক্ষ বাংলাদেশি ভারতবর্ষে এসে ট্রিটমেন্ট করে, কারণ এখানে খরচাটা কম এবং ট্রিটমেন্টের কোয়ালিটিটা ভালো। তোমরা তৈরি করো, তোমাদের সেট আপ তৈরি করো, মেডিকেল সেট আপ তৈরি করো, আসতে হবে না। কেউ চায় না। আমরা কি বাংলাদেশে যাই ট্রিটমেন্ট করাতে? যাই না। আমরা কি করতে যাই? বাংলাদেশে ঘুরতে যাই, ট্যুরিজম হিসাবে যাই। আর কি আছে তোমাদের দেশে? তাহলে আগে সেই জায়গাটা চিন্তা করে দেখো যে বাংলাদেশ, আমরা বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে যদি আমাদের ভালো সম্পর্ক থাকে, ভারতবর্ষের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে আমাদের দেশটার কিন্তু উন্নতি হবে। এবং এই উন্নতিটা কিন্তু তোমাদের জন্য হবে, তোমাদের ভালোর জন্য হবে। এটা বোঝো। না বুঝে, না করে, শুধু আবেগে ভেসে ওই ইসলামিক কান্ট্রি হও, যাই হও, হাসিনাকে দোষ দাও, ওকে তুলে আনো, তাকে বসাও, কেউ তোমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। ভারতের কোনো ইন্টারেস্ট নেই তোমাদের ব্যাপারে ইন্টারফেয়ার করার। ভারতের কোনো ইন্টারেস্ট নেই, ভারতের কোনো প্রয়োজনই নেই তোমাদের সঙ্গে। তোমরা যদি বন্ধ করে দাও তোমাদের আমদানি, ভারতের জিনিস আমদানি, ভারত রপ্তানি করবে না। ভারতের প্রচুর জায়গা পড়ে, তোমরা নিয়ে আসো, চীন থেকে নিয়ে আসো, পাকিস্তান থেকে নিয়ে আসো, পেঁয়াজ নিয়ে আসো, লবণ নিয়ে আসো, চিনি নিয়ে আসো, অত্যাবশ্যকীয় আরও অনেক কিছু আছে, সেগুলি নিয়ে আসো। যেমন পাম তেল তোমরা আরব থেকে নিয়ে আসো, কেউ না করেনি। কিন্তু দাদাকে যদি সাহায্য নিতে হয়, তাহলে দাদার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করাটা বাঞ্ছনীয় নয় কি? তাদের তোমাদেরই ভালো হবে। যাই হোক, ভারতবর্ষের থেকে আমি বাংলাদেশে চলে গেছিলাম,
আর নানা পাটেকার থেকেও বাংলাদেশে চলে গেলাম, একটু মানে টুইস্টিং হয়ে গেল ব্যাপারটা। তো যাই হোক, আজকে একটু অন্যরকম আলোচনা হয়ে গেল, একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর কি আমি যেটা বললাম। তো আজ এই পর্যন্তই থাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনই আমার দর্শক সংখ্যা, ভিউয়ার সংখ্যা বাড়ছে, এর জন্য আমি আপনাদেরকে মানে আন্তরিক ধন্যবাদ জানাই। এটা একদম আমার মনের কথা, আন্তরিক ধন্যবাদ জানাই। আর আপনাদের সুন্দর সুস্থতা কামনা করি। নমস্কার।